যাক, রাত্রেবেলা বেরোতেছি তো ভিডিওটা মূলত এখান থেকে শুরু করতেছি। আর রাত বাজে হচ্ছে কয়টা বাজে দেখেন, রাত যদি দেখাই তাহলে বাজতেছে হচ্ছে যে কত বাজে। ওরে বাপ, আরে বাপ, ফোন মানে টিপতে টিপতে পাগল হয়ে গেছি গা। 3টা 5 বাজে অলরেডি, আল্লাহ নাম নেই কিন্তু এত রাত্রেবেলা বের হইতেছি। তো গাড়িটা অলরেডি স্টার্ট দিয়ে রাখছি। তো মূলত এখনই বের হইতেছি, আল্লাহর নাম নিয়ে গাড়িটা স্টার্টও দিয়ে রাখছি। আপাতত মোবাইলটা উঠাইলাম আর এখন দেখি হুইপার একটু চালাই দেই, কারণ বৃষ্টি হয়েছে তো, মানে হালকা পাতলা বৃষ্টি হয়েছে আর কি, তেমন একটা ভারী বড় তো বৃষ্টি হয় নাই। এই জন্য হচ্ছে তো কোনো সমস্যা নেই। মানে যখন আমি গাড়িটা ধুয়ে রাখছিলাম বিকালবেলা, গাড়িটা খুব সুন্দর করে ধুয়ে রাখছিলাম, আর বৃষ্টি হয়েছে মূলত রাত 11টা 10টা 11টার দিকে। তখনই চিন্তা ভাবনা করলাম যে অবস্থা আজকে শেষ হয়ে যাবে, সেটা হইতেছে বৃষ্টির আভাস দেখে বুঝতে পারলাম যে গাড়ি আজকে অনেক ময়লা হবে। তো ময়লা অলরেডি হয়েছেই, ময়লা হয়েছে বলতে গেলে যদি যাই সেটা হইতেছে বৃষ্টির যে পানিটা পড়ছে সেটা তো এখন মুছ দেওয়া সম্ভব না। শুধু সামনে গ্লাসটা যেটা আছে এটা পরিষ্কার করে নিলাম, আর কোনো কিছুই করতে হবে না। আর পুরো গাড়ি যদি পরিষ্কার করতে যাই, মুছ দিতে যাই, দেখা যাবে যে অনেক সময় লাগবে। এখন আমার ওই সময়টুকু আমার হাতে এখন নাই, যেটা আমি এখন করতে পারতেছি না। যে কারণে হচ্ছে যে এইভাবে বেরিয়ে পড়ছি, শুধু সামনে গ্লাসটা আর কি মানে পরিষ্কার করে নিয়ে, আর দুই পাশে 2 লুকিং গ্লাস আছে, দেন এটা পরিষ্কার করছি, আর কোনো কিচ্ছু করি নাই। কারণ কি করবো ভাই, যাইতে যাইতে যদি রাস্তার মধ্যে আবার বৃষ্টি হয় সেক্ষেত্রে দেখা যাবে হচ্ছে যে মানে পরিষ্কার করা ঠিক আছে কিন্তু মানে মুছ দিয়ে কোনো লাভ নাই। এজন্য কোনো কিছু করলাম না, ওইভাবে নিয়ে বের হইলাম। তো যাত্রী আমাকে 2টা থেকে ফোন দেওয়া শুরু করে দিছে, ভাই তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন। মানে বুঝেন না, বিদেশির বউ তো, তাই না? আর বিদেশি তো আসতেই আছে, এই জন্য হচ্ছে একটু তাড়াহুড়া বেশি, আমাদের থেকে ওনাদের তাড়াহুড়া বেশি। আর বিদেশি ভাই অনেক ভালো মানুষ, অ্যান্ড উনি আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিছিল, দিয়ে বললো যে ভাই আমি কিন্তু মাত্র বিমানে উঠলাম, আপনাকে স্মরণ করে দিলাম, আপনারা ভাই আসেন। পরে বললাম যে অসুবিধা নেই ভাই, আপনি বিমানে ওঠেন, আমরা আপনাদের ফ্যামিলি সবাইকে নিতে যাইতেছি, নিয়ে আল্লাহ নাম নিয়ে ভাই এখন আমরা বের হবো। পরে বললো ঠিক আছে মেহেদি ভাই, আপনি খুব সাবধানে নিয়ে আসেন। তো চলেন আল্লাহ বাসা প্যাসেঞ্জারের বাসার কাছাকাছি যাই, তা না হলে দেখা যায় যে আমার প্রবলেমে পড়ে যাবো। আইসা পড়ছি এখানে আর কি আশেপাশেই। যাই হোক, আমরা সকাল সকালে বেরিয়ে পড়ছি, অলরেডি রাত 3টা দিকে বেরোইছিলাম, আপনারা দেখছেনই। তো তারপরে প্যাসেঞ্জার ওখানে যাওয়ার সাথে সাথেই দেখি ওনারা সবাই রেডি আছে। তারপর হচ্ছে বিকালে যখন ওনাদের সাথে আমি কথা বলছি যে ভাই যেহেতু রাত্রিবেলা বেরোবো, তাহলে একটা কাজ করবেন, সেটা হচ্ছে আমরা টাইম টু টাইম বের হবো, যেন আমার এখান থেকে আপনাদের ওখানে গিয়ে যেন রাত্রিবেলা বৈশা যেন না থাকতে হয়। অনেক সময় দেখা যায় যে তাকে আমি সব কিছু খুলে বললাম যে ভাই দেখেন, অনেক সময় অনেক প্যাসেঞ্জার রাত্রেবেলা নিয়ে বসায় রাখে আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা, অযথা একটা ঘুম নষ্ট। কিন্তু পরে ওনারা বললো ভাই সমস্যা নেই, আপনি যখন বাসা থেকে বের হবেন, বের হওয়ার সাথে সাথে আমাকে ফোন দেবেন, আমরা রেডি সর্বত 2-4-5 মিনিটের মধ্যে বের হবো, আপনার গাড়ি স্টার্ট বন্ধ করতে হবে না। পরে যাই হোক, ওনাদের কথাবার্তা রাত্রেবেলা ভালোই লাগলো। তারপরে আসার পরে দেখি ওনারা সবাই রেডি, আমাকে বলতেছে যে ভাই আমরা টাইম টু টাইম রেডি ছিলাম, শুধু আপনার ফোনের অপেক্ষায় বসেছিলাম যেন আপনাকে ফোন দিয়ে নাই, কারণ আপনাকে ফোন দিয়ে অতটা লাভ নাই, কারণ আপনার ঘুম নষ্ট হবে, এই জন্য ফোন দিয়ে নাই। পরে ভাবলাম যে আপনি যখন উঠে ফ্রেশ হয়ে ফোন দিবেন তখন আমরা রেডি হব, বা তখন আমরা রাস্তায় বের হবো, এজন্য বের হয়েছে। সবাই শুধু একটু ডান দিকে খেয়াল করেন, দেখেন কি পরিমাণ জ্যাম লাগছে। সকাল সকাল সব গাড়ি ঢাকা থেকে বের হইতেছে, অ্যান্ড আমরা কিন্তু সকাল সকাল ঢাকার ভিতরে ঢুকতেছি। এখানে গ্যাঞ্জাম লাগা আছে নাকি? এখানে হচ্ছে যেখানে যেটা দেখলাম মাঝখানে এটা হচ্ছে বিআরটি লাইন, সেটা হচ্ছে 2 লাইনের রাস্তা, মানে 1 ওয়ে রাস্তা 2 লাইন করে রাখছে। ওখানে একটা বাস ড্রাইভার একটা কাজ করছে, এদের ট্রাক ড্রাইভার দেখেন মানে উল্টা পাল্টা হয়ে গেছে, যে জ্যাম লাগছে আজকে মাঝখান দিয়ে ভাই 1 লাইনের 2 লাইন বানায় ফেলছে। যেমন আমি আপনাকে বলি, মাঝখানে বিআরটি লাইনটা হচ্ছে একটাতে যাবে আরেকটা দিয়ে আসবে, যেমন এক পাশ দিয়ে যাবে এক পাশ দিয়ে আসবে, একটা লাইন। কিন্তু ওখানে কি করছে, একজনের পিছন পিছন আরেকজনের ঢুকছে, মানে ওভারটেকিংয়ে ঢুকছে, দেখছে ফাঁকা পাইছে নাগানাগি ঢুকছে। মেন হচ্ছে ঠিক এইভাবে থাকবে, এখানে দেন কি একটা অবস্থা বাজায় নিচ্ছে। বিশেষ করে সকাল সকাল এই মাঝখানে লাইনে বিআরটি লাইনে এই প্রবলেমটা হয়, কারণ এই সময় তো আর পুলিশ সার্জেন এখানে কোনো কিছু নাই। যদি থাকতো তাহলে কিন্তু এই জ্যামটা এইভাবে সৃষ্টি হতো না আমার মনে কর। কারণ আমি তো বগুড়া বাইপাস থেকে এই
এ পর্যন্ত আসলাম, একটা ছাড় জন্য কিন্তু আমার চোখের সামনে বা আমার ক্যামেরার আশেপাশে ধরা দেয় নাই। যদি সকাল সকাল তো ওনারা হয়তো বা ডিউটি রাত্রে শেষ করে ঘুমাইতেছে, এই জন্য জ্যামটা লাগছে। কিছুক্ষণ পর ওনারা যখন ডিউটিতে আসবে আশা করি ইনশাল্লাহ তখন জ্যামটা মানে সেরে যাবে। তবে ইনশাল্লাহ এখন সাইডে বিশাল জ্যাম লেগে আছে। জ্যাম থাকলেও কিছু করার নাই, আপাতত আমাদের লাইনটা মোটামুটি বেশ ফাঁকায় আছে, আমরা রিল্যাক্সে যাইতে পারতেছি, আমাদের কোনো প্রবলেম হচ্ছে না। আর আশা করি আমরা যে এখান থেকে এয়ারপোর্ট পর্যন্ত যাবো আমাদের কোনো প্রবলেম হবে না, কারণ রাস্তাঘাটে আমাদের লাইনে জ্যাম নাই, একদমই জ্যাম নাই, মোটামুটি বেশ ফাঁকায় আছে। আবার এইখানেও কিন্তু বেশ ফাঁকা ফাঁকা লাগতেছে, মূলত জ্যামটা হচ্ছে ওই কাটার ওখানে, তাছাড়া কিন্তু কোনো জ্যাম নাই ঢাকার মধ্যে আসলে। এইখান থেকে কিন্তু একদম ফাঁকা। তো চলে দেখি মাঝখানের লাইন দিয়ে ঢুকে যাই, কারণ যেহেতু সকাল সকাল ঢাকাতে ঢুকতেছি। তবে মাঝখানের লাইনে কিন্তু যদি জ্যাম না থাকে ইনশাল্লাহ এই টাইমে জ্যাম হওয়ার কথা না, খুব দ্রুত একদম আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যেতে পারবো। এখান থেকে যে রওনা হইতেছি একদম এয়ারপোর্ট পর্যন্ত গেতে আমাদের কোনো জ্যাম যদি না থাকে সর্বোচ্চ 10 মিনিট লাগবে, এর বেশি কিন্তু লাগবে না, কারণ মাঝখানের লাইন তো সবসময় ফাঁকাই থাকে। আর যতগুলা গাড়ি রাত্রেবেলা ঢাকার ভিতরে ঢুকছিল অলরেডি সকাল হওয়ার আগেই সবাই বেরিয়ে চলে গেছে। আমার যাত্রীগুলা গাড়ির ভিতরে উঠে খুব সুন্দর সুন্দর গান ছেড়ে দিছি, দেওয়ার পরে ওনারা এমনভাবে ঘুমাইতেছে, যদি আমি ক্যামেরাটা পিছনের দিকে দেখাইতে পারতাম তাহলে দেখতেন ওনারা কিভাবে কি সিস্টেমে কোন পজিশনে কেমনে একদম ব্যাসকায় বসকায় দিয়ে ঘুমাইতেছে। আসলে আমি দেখাইতে পারতাছি না, তার কারণ হচ্ছে ওনাদের অনেক লেডিস এন্ড জেন্টলম্যান আছে, এই জন্য আমি দেখাইতে পারতাছি না। তা না হলে আমি আপনাদেরকে সবাইকে দেখাইতাম ওনারা একদম ব্যাসকায় বুসকায় দিয়ে চেগায় মেগায় দিয়ে কীভাবে ঘুমাইতেছে। তো যাই হোক ওনাদেরকে ডিস্টার্ব না করি, কারণ ওনারা যেহেতু রাত্রেবেলা আমার জন্য অপেক্ষা করতেছিল। তবে এলাকা থেকে যে এ পর্যন্ত আসলাম ওনাদের সাথে মাত্র একবার কথা হয়েছে, বললো মেহেদি ভাই আমরা একটু ঘুমাই ভাই, সাবধানে যান। পরে বললাম যে ভাই সমস্যা নাই, আপনারা একদম নিশ্চিন্তভাবে ঘুমাইতে পারেন, ইনশাল্লাহ ঢাকা এয়ারপোর্টে ভিতরে ঢুকে ডাক দেবো। ভাবতেছি এখনই ডাক দেবো, কারণ ওনারা কখনো ঢাকা শহরে আসে নাই, আর গাড়িতে এই প্রথম উঠলো। ওনারা বললো যে ভাই আমরা কিন্তু কখনো ঢাকা যায় না, এই প্রথম যাইতেছি ভাই আপনাকে নিয়ে। তবে বিদেশি যখন মানে চলে যায়, বিদেশি ঢাকার বাইরে মানে বিদেশে যখন চলে যায় তখন ওনারা বাসে আর ছিল 2 জন লোক এসে নামিয়ে দিয়ে গেছিল। তো জানেন এক একজনের পরিবারে এক এক রকম আসলে ইচ্ছা, এক এক রকম মানে পরিবারের কারণে কিন্তু আসলে গাড়ি নিয়ে আসা হয় না অনেক ক্ষেত্রেই। তবে ওনারা বিদেশি যখন বিদেশ চলে যায়, যেহেতু হাইস গাড়িতে আসতে পারে নাই, এবার বিদেশি অ্যান্ড ওনাদের ফ্যামিলি যারা সবাই নিয়ত করছে এবার ভাইকে বিদেশ থেকে আনতে যখন আসবে তখন ওনারা হাইস গাড়ি নিয়ে আসবে, এজন্য আমাকে নিয়ে আসা। দেখি এখন ফাঁকা আছে, উল্টা যাইতে পারবো না, এখানে এআই সিস্টেম মামলা দেয়, গেলেই প্রবলেম হবে, একটু ঘুরে যাই সেক্ষেত্রে ভালো হবে। তবে আপনারা জানেন ঢাকার ভিতর কিন্তু এআই সিস্টেম করছে, তো এইখানেও কিন্তু এয়ারপোর্টের সামনে আমি যতটুকু জানি এআই ক্যামেরা লাগানো হয়েছে, এই জন্য উল্টা গেলাম না, তা না হলে অল্প একটু উল্টা মেরে দিতাম। তার জন্য এই যে এখান থেকে ডান দিকে আমাকে ইউ টার্ন করে ঘুরতে হবে। এখানে মূলত এই যে জ্যাম জটের কারণেই এখানে আসা হয় না, আর জ্যামের জন্যই কিন্তু সবাই আসছে, তা না হলে কিন্তু যে আমার মতো সবাই কিন্তু উল্টা ঢুকে যায় তো এখানে। তো দেখেন এখানে একটু জ্যাম থাকবেই, কারণ ইউটার্ন তো কিছু কিছু বাস যাত্রী উড়াইতেছে সকাল সকাল, এই জন্য জ্যাম। যাই হোক আলহামদুলিল্লাহ এয়ারপোর্টে দেখেন আজকে কি পরিমাণ ফাঁকা। তো দেখেন একদমই ফাঁকা ফুঁকা হয়ে গেছে। তো ওনাদেরকে ঢোকার সাথে সাথে আমি ডাক দিলাম যে ভাই আঙ্কেল আপু আমরা চলে আসছি, আপনারা ওঠেন। উনি বলতেছে ভাই আমাদের যাত্রী তো চলে আসছে, ফোন দিতেছে 3বার। তো দেখেন আমাদের কপালটা কি পরিমাণ ভালো আজকে, সেটা হচ্ছে বিমান যেখানে ট্রানজিট দেওয়ার কথা ছিল সেখানে বিমান ট্রানজিট দেয় নেই। অ্যান্ড ওনার কপাল ভালো, বিমান বলে 2 ঘন্টার ট্রানজিট যেন কোথায় যেন দেওয়ার কথা ছিল, তো বিমান বলে আর ট্রানজিট দেয় নাই, কারণ ওনারা তো নতুন, ওনারা বোঝে না। আর ভাই যে বিদেশ থেকে আসলো উনি মূলত ডাইরেক্ট টিকিট নিয়েছে, এজন্য হচ্ছে আমার প্যাসেঞ্জার যাদেরকে নিয়ে এয়ারপোর্টে গিয়েছিলাম ওনাদের বুঝতে একটু ভুল হয়েছে আর কি। এজন্য আমরা এয়ারপোর্টে ঢোকার সাথে মানে ঢোকার আগেই বিদেশি ভাই নামার পরে ওনাদেরকে 3বার ফোন দিছে। ওনারা তো এক একজনে ঘুমে বেউস, মানে এই দেশে নাই বললেই চলে, ঘুমের দেশে গেছে। এজন্য ঘুমের দেশে থেকে ফিরে নিয়ে আসলাম হচ্ছে আমি এয়ারপোর্টে ভিতরে ঢোকার পরে ওনাদেরকে সবাইকে ডাক দিলাম, দেওয়ার সাথে সাথে বললো ওনাদের ফোন বাজতেছে, আমাকে বললো মেহেদি ভাই আমাদের পার্কিংয়ে যেতে হবে না, উনি আমাকে বয়স দিচ্ছে 2 নাম্বার টার্মিনালে আছে ভাই, আপনি গাড়ি ভিতরে ঢুকাই দেন, আমরা ওইখান থেকে নিয়ে বেরোয় চলে যাব, তাহলে ভাই আমাদের পার্কিং করতে হবে না আর এখানে বসে থাকতে হবে না। ভাবছিলাম একটু ঘোরাফেরা করবো, আপনার ফোন টোন দিয়ে কিছু ছবি টবি উঠামো, মানে ওনারা লেডিস এন্ড জেন্টলম্যান আমাকে বলতেছে। আমি পরে বললাম যে প্রবলেম নাই, আল্লাহ যদি বাসে রাখে আবার কোনো একদিন যদি নিয়ে আসি
তখন ইনশাল্লাহ হবে। পরে বলতেছে কোনো সমস্যা নাই, আপনি ভয় পায়েন না, আপনাকে ছাড়তেছি না। আমি পরে বললাম যে সমস্যা নাই, না ছাড়লেন আমার নাম্বারটা রাইখে দিয়েন, সমস্যা নাই। পরে তো বিদেশি ভাই তো হাসতেছে আমাদের কথা শুনে। বিদেশি ভাই অনেক ভালো মনের মানুষ, আমাকে বলতেছে মেহেদি ভাই আপনি তো ভিডিও দেখি আমি মাঝে মাঝে, মানে ফেসবুকে ইউটিউবে বা টিকটকে ঢুকলে গোষ্ঠী মারছে আপনার ভিডিও দেখি ভাই, মানে আমাকে বলতেছে আর কি। বললাম যে হ্যাঁ ভাই ভিডিও টিডিও মাঝে মধ্যে 2-1টা করে আপলোড করি। পরে বলতেছে হ্যাঁ ভাই চালায় যান, ইনশাল্লাহ আপনি অনেক দূর আগায় যাইতে পারবেন। পরে বললাম যে ভাই দোয়া করেন, কিন্তু বাঙালিতে সাপোর্ট করে না, বাঙালির জাত খারাপ, এই জন্য বাঙালি সাপোর্ট করে না। যদি বাইরের দেশে ব্লগ করতেন তাহলে দেখতেন আপনাকে কত মানুষ বা কত জনে টানতো আর কি ভিডিও টিডিও করার জন্য। বাইরের দেশে অনেকেই ব্লগার আছে, অনেক ব্লগ ভিডিও টিডিও বানায়, তো বাংলাদেশে ব্লগার বেশি, এটা দেখলাম। মানে বিদেশি ভাই আমাকে বলতেছে, আমি বললাম যে হ্যাঁ ভাই বাংলাদেশ তো, বাংলাদেশে বাঙালি গাড়া তো বিশাল বড় সাইজ, বোঝেন নাই? এজন্য হচ্ছে বাঙালির চাহিদাও বেশি, বাঙালির লাগেও বেশি, সবই বেশি বেশি দরকার হয় বাঙালির। আর যাই হোক আমরা এয়ারপোর্টেই ওইখানে নাস্তা করে বেরোইছিলাম, বিদেশিকে নিয়ে বেরোর সাথে সাথেই বললো যে ভাই এখানে ক্যান্টিন আছে, আমরা দাঁড়াই সবাই মিলে নাস্তা করে যাই। পরে ভাবলাম হ্যাঁ নাস্তা করা যায়, তবে এয়ারপোর্টে ক্যান্টিন আছে, আপনারা কম বেশি সবাই জানেন, বটতলা ক্যান্টিন আছে, বিশাল বড় বড় বিশাল মুরগির ঠ্যাং ঠুং পাওয়া যায়, বিশাল আমান মাছও পাওয়া যায় এখানে। আর সকালবেলা বিশাল বড় মোটা মোটা চার রুটি পাওয়া যায়, যেটা একটা রুটি খাইলে সারাদিন এমনি এমনি চলে যায়। তো যাই হোক ওইখান থেকে সকালবেলা ডাউল ভাজি আর ডিম, আর এক একজন এক একভাবে খাবার খাইছে। আমরা ওইখান থেকে খাবার খেয়ে বেরোইছি, মানে কপালটা এত পরিমাণ ভালো ছিল। আর বিদেশি ভাই অনেক মানে ক্ষুধার্ত ছিল, বললো যে ভাই আমি দাঁড়ায় থাকতে পারতেছি না, আগে চলুন কিছু খামো। পরে খাবার খাই কিন্তু এয়ারপোর্ট থেকে বেরোই পড়ছি। আর আমাদের ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আছি, দেন এখনও কিন্তু ট্রাক চলতেছে, কারণ আমাদের এই রোডে কম বেশি হাই রোড তো, সবসময় ট্রাক বাস সবসময় পাওয়া যায় আর কি, দেখা যায় থাকে আর কি। মানে আজকে দিনের ওয়েদারটা খুব সুন্দর একটা ওয়েদার, তেমন একটা গরম নাই, হালকা পাতলা মেঘলা মেঘলা ভাব, বৃষ্টির আবহাওয়া তেমন একটা নাই, দিন কেমন জানি মানে অন্ধ অন্ধ হয়ে আছে এরকম একটা অবস্থা। তো যাই হোক দিনের বেলা একটা জিনিস প্রবলেম, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বা হাইওয়ে রুট যেগুলো আছে, প্রত্যেকটা রোডে কিন্তু ওভার স্পিডে মামলা দিতেছে। মানে ক্যামেরা নিয়ে দাঁড়ায় থাকে একটা ছবি তোলার জন্য 5,000 টাকা, এই জন্য গাড়িগুলো ওভারটেক করতে খুবই ভয় লাগে। কারণ দেখা যায় যে ধূপধাপ করে ওভারটেক করে চলে, মোট ঠাস ঠুস করে সামনে ক্যামেরা দিয়ে ছবি তুলে কই নেও ভাই, একটা ছবি তুলে দিচ্ছি, একটা ছবি 5,000 টাকা মানে বিল দিয়ে যাও, তাহলে প্রবলেম না? খাজনা থেকে বাজনা বাজবে বেশি, এজন্য একটু ভয়ে ভয়ে ছিলাম আর কি। মানে দেখলাম যে সামনে ওভারটেকিংয়ে কোনো ওভার স্পিডে নিয়ে ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে কিনা, কারণ ঢাকা টাঙ্গাইল মহাসড়কে বা বিভিন্ন জায়গায় হাই রোডের মধ্যে ছবি তুললে প্রাইসটা বলে বেশি না। আবার আমরা যদি কারো ছবি উঠাই দিই একদম ফ্রিতে উঠাই দিতে পারি, আবার ওনারা যদি যদি উঠায় মুঠায় দেয় ছবি, ওনাদের দামি ঠামি ক্যামেরা তো স্পিড সব লিমিট টিমিট ক্রস করে স্টপ মিস্টপ দেয়, এজন্য ওনাদের ক্যামেরা নাকি স্পিড একটু বেশি, প্রাইসও নাকি অনেক বেশি। মানে একটা ছবি 5,000 টাকা প্রথমবার খাইলে, দ্বিতীয়বার যদি আপনি ওই স্পিড ক্যামেরায় যদি ছবি ওঠান সেক্ষেত্রে 10,000 টাকা আপনাকে গুনতে হবে। তৃতীয়বার যদি আপনি যদি গুনেন সেক্ষেত্রে হয়তো আরও বেশি গুনতে হবে। আমি ওইটুকু জানি না, আমি যেটুকু বলছি আমার লাইফে একবার ওভার স্পিডে মামলা খাইছিলাম, প্রায় 1,000 টাকা জরিমানা দিয়েছিলাম ওইখানে। তো তারপর থেকে কিন্তু আমার শিক্ষা হয়ে গেছে। তো আবার মামা রুটে যায়, মানে হুটহাট করে ধরে ফেলছে। পরে আর কি করলাম, পরে ভাবলাম যে মামলা দিবেই। পরে অনেক রিকোয়েস্ট করলাম যে স্যার আমি তো নতুন, মানে পুরান হয়ে ওনার কাছে আমি অস্বীকার করলাম যে স্যার আমি তো নতুন, আগে কখনো এই রোডে আসেন না স্যার, এবার মতো করে দেন, আমি তো নতুন চাকরিটা নিছি, আমার চাকরির বয়স হতে মাত্র স্যার 15 দিন। এরকমভাবে ওনাদেরকে আমি বুঝ দেওয়া কথা বলছি। পরে বলছো হ্যাঁ ঠিক আছে তাহলে আপাতত তোমার জন্য ডিসকাউন্ট করা যায়। পরে অনেক রিকোয়েস্ট করার পরে 1,000 টাকা দিয়ে ছেড়ে আসছি। তারপর থেকে আমার মানে মাথায় এত পরিমাণ মাথায় ব্রেন হয়ে গেছে যে ঢাকা মানে যে কোনো রোডে যদি দিনের বেলা গাড়ি চালাইতে হয় সেক্ষেত্রে আমি 80 গাড়ি চালাবো না। হ্যাঁ 80-100 চালাবো, কিন্তু রাস্তা দেখে এবং কি সামনে দুইটা চোখ সুন্দর করে দিয়ে পরে দেখে চালাইতে হবে। যাই হোক আলহামদুলিল্লাহ পাম্পে চলে আসলাম, আমাদের বাউই খোলা পাম্পে আসলাম সেরে। তো রাত্রেবেলা ঢাকা গেছিলাম, যাওয়ার সময় সিএনজিতে নিতে চাইছিলাম, বাট নেই, ভাবছিলাম ঘুরে আসছিলাম, ইনশাল্লাহ ঘুরে আসতে পারছি। আর এই যে পাম্পে চলে আসলাম, এই যে এক ভাই আছে কুষ্টিয়া থাকে, ওনার বাসা। উনি বললাম আমার ভিডিও মাঝে মধ্যে প্রায় দেহে, আসেন মামা আসেন, কি করবো বুঝতেছি না, হয়তো গ্যাস নিব ওই ভিতরতে ঢোকেন না। কি অবস্থা বড় ভাই? বাসা আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। কই আছেন? বাসা কোথায় ভাই? দৌলতপুর। গোষ্ঠী মারছে ভাই, সাঙ্গে মাঙ্গে তুলে দিচ্ছে একবারে। তো যাক পাম্পে আসলাম, তো এখন হচ্ছে আমরা গ্যাস নিব।
আপাতত 2-3টা গাড়ির পিছনে আছি। তবে ইনশাল্লাহ 10-15-20 মিনিট আমাদের অপেক্ষা করতে হবে, তারপরে কিন্তু আমরা পাম্পে গ্যাস পাবো। আর আজকে হচ্ছে শুক্রবার, আজকে কিন্তু ঈদের ছুটি শেষ। আর ভিডিওগুলো ছাড়তে হয়তো বা কিছু লেট হতে পারে, তবে কিছু করার নাই, ইনশাল্লাহ দেখতে হবে। আর যে গোষ্ঠী মারা গাড়ি কিন্তু সাইডে ঢুকাই রাখছি। রাত্রেবেলা বৃষ্টি হয়েছিল, এই জন্য বৃষ্টির জন্য পুরো গাড়িটা শেষ। ভাবছিলাম বিয়ের টিপ মারবো যেহেতু শুক্রবার যাওয়ার পরে, কিন্তু বৃষ্টি একদম শেষ করে ফেলাইছে। যাওয়ার পরে গাড়িটা ওয়াশ করতে হবে সুন্দর করে। যদি বৃষ্টি না হইতো গাড়ি কিছুই করতাম না, অমনি টিপে চলে যেতাম। 2টা গাড়ির পিছনে আছি, 3টা গাড়ি আছে। তারপরে ইনশাল্লাহ আমার গাড়িতে কিন্তু সিএনজি পামো। এই ভাই মনে হয় নিব না, চলে যাবো হয়তো বা, তারপরে কিন্তু আমি পামো। তো দেখি আবার ওয়েট করি, কিছুক্ষণ ওয়েট করি, আবার আধা ঘন্টা 20 মিনিট আমাদের ওয়েট করতে হবে। আপনার কপাল রাজকপাল, আমার আগে পাবেন, যান আগাই দেন। এই নিব না গ্যাস, বেরোইতেছে। বিয়ারটে মারতাম ভাই, যায় গাড়ি ময়লা দিয়া শেষ ভাই, একবারে গোষ্ঠী মারা দিছে ভাই। তো যাক, আবার তো ওয়েট করি, তারপর আমরা সিএনজি পাবো। তো যাই হোক, সবাইকে অলরেডি নামাই দিয়ে বেরিয়েছি। আর এখান থেকে যাবো হচ্ছে বাড়িতে। তো বাড়িতে যাওয়ার পরে গাড়িটা রাখবো, রাখার পরে খুব সুন্দর করে গাড়িটা ওয়াশ করে দেবো, কারণ গাড়ি ধুইতে হইব, গাড়িতে অনেক ময়লা আছে। তো যখন আসছিলাম ঢাকা থেকে রাত্রেবেলা, তখন অনেক বৃষ্টি ছিল, এই জন্য গাড়িটা ওয়াশ করাইতে হবে। তো এখান থেকে আগে প্রথমে বাসে যাব, যাওয়ার পরে দুপুরে তো খাবার খাওয়া হয় নাই, তো দুপুরে খাবার খাবো, তারপরে দেন ইনশাল্লাহ আবার অন্য একটা টিপে চলে যাওয়ার চিন্তা ভাবনা আছে, হলে টিপ ধরাই আছে আর কি। তবে মানে বাসায় যায় ফ্রেশ হয়ে খাইতে, খাবার খাইয়া যাইতে যতক্ষণ লাগে, দেন এইটুকু সময় আমি প্যাসেঞ্জার কাছে চাই নিছি। এই জন্য হচ্ছে যে খুব দ্রুত চলে যাইতে হবে। আর আজকে শুক্রবার, গোষ্ঠী মারছে, ফোনের উপরে ফোন দিতেছে, মেজাজটা খুব গরম হইতেছে। মানে কি আর কমো ভাই, যা বলার মতো না। মানে বারবার ফোন দিতেছে, বারবার ফোন দিতেছে। ফোন দিলে আর কি ভালো লাগে বলেন? ফোন দিলে কি আর ভালো লাগে, হচ্ছে অবস্থা। তো এখান থেকে যে আমি ওনাদেরকে যে টাইম বলে দিছি, তার 1 মিনিট আগে যাব না। কারণ হচ্ছে আমি এখান থেকে বাসায় যাব, দুপুরে খাবার খাবো, তারপর ইনশাল্লাহ চলে যাব। তার 1 মিনিট আগে এখান থেকে যাব না। তো যাই হোক, ভিডিওটা তেমন একটা বেশ একটা বড় করতে চাই না, কারণ ফোনে তেমন একটা চার্জ নাই, আর বাসে দিয়ে ফোনটা চার্জ দিতে হইব। তো যাই হোক, প্যাসেঞ্জার মাশাআল্লাহ খুব ভালো ছিল, তাদের আচার ব্যবহার খুব ভালো ছিল। কিন্তু গোষ্ঠী মারছে, এই যে টেসলা, 3 চাকার টেসলা গোষ্ঠী মারছে। ওই যে আরেকজন আইতাছে, ওইটা আইতাছে গ্রামের মধ্যে। তো দেখা যাইতেছে গ্রামের মধ্যে অটোওয়ালা ঘটেছে স্পিড ভাই, রকেটের মতন আয় পরে ভাই, রকেটের মতন গোষ্ঠী মারে সাঙ্গে তুলে দেবে, বাজাই দিয়ে দিব, হচ্ছে অবস্থা। তো যাই হোক, প্যাসেঞ্জার মাশাআল্লাহ খুব ভালো ছিল। মানে এলাকায় একটা গাড়ি ছিল, গাড়ি নেয়, তারপরে কিন্তু আমারই ফোন দিছে। মানে আমার ভালো লাগছে বিদায় আমাকে ফোন দিছে, গাড়ি চালানো পছন্দের জন্য আমাকে ফোন দিছে। আমাকে পাগল হয়ে গেলাম না, বাঁচতাছি না। তো যাই হোক, ভিডিওটা তেমন একটা বড় করতে চাই না, আজকে ভিডিও তেমন একটা ভালো হয় না আশা করি। তবে কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকে ভাড়া দিছে হচ্ছে 5,500 টাকা ভাড়া দিছে, আর 100 টাকা পার্কিং দিয়ে দিছে। যেহেতু রাত্রে গেছিলাম আর সকালের মধ্যে চলে আসছি, এর জন্য কম ভাড়া হলেও গেছি, কারণ রাত্রেবেলা তো গাড়ি বসে থাকবে, এই জন্য গেছি, তা না হলে যাইতাম না। তো যাই হোক, আজকের ভিডিও এখান থেকে বিদায় নিতে হবে, কারণ যাত্রী ফোন দিতেছে, ওনার সাথে একটু কথা বললাম, আমার কথা বলতে হবে। তো যাই হোক, ভিডিওটা কার কাছে কেমন লাগছে অবশ্যই ভালোবাসা মানুষ যারা আছেন সবাই কমেন্টস করে জানাবেন। আজকে ভিডিও তাহলে বিদায় নেই।